এই সেমিস্টারে আমরা সবাই মিলে একটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সমাজ আসলে কিভাবে চলে, আমরা যা করি তা কেন করি, আমাদের মোটিভেশন কি, কোন জিনিসটা আমাদের চালিত করে, মানুষ কেন এমন আচরণ করে তা নিয়ে অনেক ধরনের থিওরি বা তত্ত্ব আছে। চলুন আগে কয়েকটা থিওরি দেখে নেওয়া যাক। প্রথম থিওরিটা আসে ধর্ম থেকে। এখানে ধারণাটা হলো আমাদের সবার ভেতরেই ভালো আর মন্দের একটা লড়াই চলছে। আমাদের একটা ভালো দিক আছে, আবার একটা মন্দ দিকও আছে। একদিকে শয়তান, অন্যদিকে ঈশ্বর বা আল্লাহ। আমরা প্রতিনিয়ত নিজের ভেতরে একটা যুদ্ধের মধ্যে থাকি। আমরা কি শয়তানের দিকে যাব নাকি আল্লাহর দিকে? এটাই মানব সভ্যতার মূল ভিত্তি। ধর্ম আমাদের সেই শক্তিটুকু দেয় যাতে আমরা ভালোর পথ বেছে নিতে পারি। এটা একটা থিওরি। আরেকটা থিওরি আসে জীববিজ্ঞান বা বায়োলজি থেকে। এখানে মূল বিষয় হলো সেক্স বা বংশবৃদ্ধি। আমরা আমাদের জিন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই, কারণ এটাই আমাদের অস্তিত্বের অংশ। যদি সন্তান না হয় আমরা সবাই বিলুপ্ত হয়ে যাব। তাই আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য হল সন্তান জন্ম দেওয়া, যাতে তারা আমাদের জিন অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এখন পুরুষ আর নারীর জন্য জীবনটা ভিন্ন। একজন পুরুষের জন্য বিষয়টা সহজ। তার কাজ শুধু একজন নারীর সাথে শারীরিক সম্পর্ক করা এবং নিজের শুক্রাণু পৌঁছে দেওয়া, ব্যাস এইটুকুই। তাই জৈবিক দৃষ্টিকোণ থেকে একজন পুরুষ চায় যত বেশি সম্ভব নারীর সাথে সম্পর্ক করতে। এটাই তার অস্তিত্বের মূল লক্ষ্য। কিন্তু একজন নারীর জীবন আলাদা, কারণ সন্তান জন্ম দেওয়া অনেক কঠিন কাজ। 9 মাস গর্ভে সন্তানকে ধারণ করা, অসহ্য প্রসব বেদনা সহ্য করা, আর তারপর 16-18 বছর ধরে সেই সন্তানকে বড় করে তোলা, এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট বা ত্যাগ। তাই একজন নারীকে অনেক বেশি সতর্ক থাকতে হয় যে তিনি কাকে বিয়ে করছেন বা কার সাথে শারীরিক সম্পর্ক করছেন। সুতরাং জীবনটা আসলে এক ধরনের লড়াই। পুরুষরা চায় সবার সাথে সম্পর্ক করতে, আর নারীরা চায় খুব ধীরে চিনতে সঙ্গী বেছে নিতে। এটা হলো বায়োলজির থিওরি। এরপর আসে বর্ণ এবং সংস্কৃতির ধারণা। এই তত্ত্বে বিশ্বাস করা হয় যে পৃথিবীটা আসলে বিভিন্ন জাতি আর সংস্কৃতির মধ্যে আধিপত্য বিস্তারের একটা লড়াই। প্রতিটি জাতির নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন কেউ হয়তো বলে হলুদ বর্ণের মানুষরা খুব চালাক কিন্তু শারীরিকভাবে দুর্বল, সাদা চামড়ার মানুষরা সাহসী কিন্তু কিছুটা বোকা। যাই হোক, এটা একটা থিওরি যা অনেকে বিশ্বাস করে। আমি বলছি না যে এটাই ঠিক, আমি শুধু বলছি যে মানুষ এমনটা ভাবে। এরপর আসে ইকোনমিক্স বা অর্থনীতি। তারা মনে করে আমরা সবাই টাকা বা ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত হই। আমরা যতটা সম্ভব টাকা আয় করতে চাই এবং এটাই আমাদের চালিকা শক্তি। এটা বেশ সহজ কথা। আর শেষ বড় থিওরিটা হলো লিবারালিজম, যা এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তির যুগ থেকে এসেছে। এখানে থিওরিটা হলো ইতিহাস সবসময় যুক্তি, সত্য এবং ন্যায়ের দিকে এগিয়ে চলে। মানব সভ্যতার উন্নতি অনিবার্যভাবে একটা স্বর্গীয় বা জান্নাতি অবস্থার দিকে যাচ্ছে। মাঝে মাঝে হয়তো আমরা পথ হারাই, কিন্তু শেষ পর্যন্ত আমরা স্রষ্টার বা সেই পরম সত্যের দিকেই এগোই। একেই আমরা লিবারালিজম বলি। তো এই 5টা থিওরি আপনাদের দেখায় যে পৃথিবীতে কত ধরনের চিন্তা আছে। এই সেমিস্টারে আমি আপনাদের সামনে অন্য একটা থিওরি তুলে ধরব, যাকে আমি বলি গেম থিওরি। আমার দাবি হলো মানুষ কেন এমন আচরণ করে, জাতিগুলো কেন এমন সিদ্ধান্ত নেয়, বা সমাজ কিভাবে চলে তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো এই গেম থিওরি। পুরো সেমিস্টার জুড়ে আমরা এটাই স্টাডি করব। ঠিক আছে, তো গেম থিওরি আসলে কি? এটা খুব সহজ। যে কোনো গেম বা খেলার 3টি দিক থাকে। 1, প্লেয়ার বা অংশগ্রহণকারী। 2, নিয়ম বা সীমাবদ্ধতা, গণিতের ভাষায় আমরা একে বাউন্ডারি কন্ডিশন বলি। আর 3 হলো ইনসেন্টিভ, অর্থাৎ আপনি এই খেলায় জিতবেন কিভাবে, এই খেলা থেকে আপনার লাভ কি হবে। আমার যুক্তি হলো, যদি আপনি এই 3টা জিনিস বুঝতে পারেন, প্লেয়ার কারা, নিয়ম কি, আর তাদের পাওয়ার বা জেতার লোভটা কোথায়, তাহলে আপনি বুঝতে পারবেন খেলাটা কিভাবে চলে। আর তখন আপনি ভবিষ্যৎবাণী করতে পারবেন যে গেমের ফলাফল কি হবে। এই দক্ষতাটাই আমি এই সেমিস্টারে আপনাদের শেখাতে চাই। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা গেম থিওরি শিখতে পারেন, তবে একজন ছাত্র হিসেবে আপনারা 3টি বড় সুবিধা পাবেন। আপনাদের এটা শিখতেই হবে এমন কোনো কথা নেই, এমনকি ক্লাসে না আসলেও চলে। কিন্তু যদি একটু কষ্ট করে আমার কাছ থেকে গেম থিওরিটা শিখতে পারেন, তবে এই 3টি লাভ আপনাদের হবেই। প্রথমত, আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন।
শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো গ্রেড পাওয়া বা ভালো চাকরি পাওয়া নয়। শিক্ষার আসল উদ্দেশ্য হল আপনাকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলা। এর মানে হল আপনি একজন চিন্তাশীল মানুষ হবেন, যিনি নিজেকে এবং চারপাশের জগৎকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। এতে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি আরও কৌতূহলী, নৈতিক এবং কল্পনাপ্রবণ মানুষ হয়ে উঠবেন। অর্থাৎ গেম থিওরি শিখলে আপনি আরও স্মার্ট হবেন এবং দিন শেষে একজন ভালো মানুষ হবেন। দ্বিতীয়ত, আপনি আমাদের এই জগৎটাকে বুঝতে পারবেন। আমাদের এই পৃথিবীটা মাঝে মাঝে খুব অদ্ভুত আর বোকামিপূর্ণ আচরণ করে। যেমন হয়তো শুনেছেন ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকান মিলিটারির ভেনেজুয়েলায় হস্তক্ষেপের কথা। আন্তর্জাতিক আইন ভেঙে তারা একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে নিউ ইয়র্কে বিচার করছে। এটা দেখতে খুব অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আমাদের ক্লাসের উদ্দেশ্য এটা বলা নয় যে এটা ভুল বা বোকামি, কারণ সেটা আমরা সবাই জানি। আমাদের কাজ হলো বোঝা যে কেন এমনটা ঘটল এবং এর ফলাফল কী হবে। তাই আমরা এই ক্লাসে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ করব, কেন মানুষ এমন আচরণ করছে এবং পৃথিবীর এই ক্ষমতার খেলাটা কিভাবে চলে তা বুঝব। এর জন্য আপনাদের একটু খবর পড়ার অভ্যাস করতে হবে। দিনে মাত্র 5 মিনিট সময় নিয়ে খবর পড়া খুব কঠিন কাজ নয়। আমরা ইউক্রেন যুদ্ধ দেখব, ইসরায়েল ইরানের নতুন সংঘাত নিয়ে কথা বলবো, দক্ষিণ আমেরিকা বা চীন জাপানের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। এগুলো আপনাদের জীবনের জন্য প্রাসঙ্গিক, কারণ শেষ পর্যন্ত আপনাদের এই জটিল পৃথিবীতেই বাস করতে হবে এবং ক্যারিয়ার গড়তে হবে। আর তৃতীয় সুবিধা হলো, একবার আপনি গেমটা বুঝে গেলে আপনার মধ্যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তৈরি হবে। পৃথিবী কোন দিকে যাচ্ছে বা আপনার নিজের জীবন কোন দিকে মোড় নিতে পারে তা আপনি বুঝতে পারবেন। আর এটা আপনাকে আপনার নিজের ভাগ্যের উপর নিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব দেবে। এটাই আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি। যদি আপনারা ক্লাসে মনোযোগ দেন, আলোচনায় অংশ নেন এবং নিয়মিত খবর রাখেন, তবে এই গুণগুলো আপনার মধ্যে তৈরি হতে শুরু করবে। গেম থিওরি শেখাটা আসলে জীবনভর একটা সংগ্রামের মতো। আমি আপনাদের চেয়ে বয়সে বড়, অভিজ্ঞতাও বেশি, তাই আমি আপনাদের শেখাতে চাই কিভাবে জগৎকে গেম থিওরির চোখে দেখতে হয়। একেই হয়তো আপনারা ক্রিটিক্যাল থিঙ্কিং বলেন, কিন্তু আমি সহজ করে বলবো, আমি আপনাদের চিন্তা করতে শেখাবো। সব পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এসবই তো তাত্ত্বিক কথা হলো। এবার আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাবো গেম থিওরি আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। ধরুন একটা সহজ গেম খেলি। কল্পনা করুন 5 জন ছেলে আর 5 জন মেয়ে আছে যারা বিয়ে করতে চায়। এরা হলো আমাদের প্লেয়ার। এবার আমরা তাদের ছেলে এবং মেয়ে এই 2 ভাগে ভাগ করব এবং তাদের একটা র্যাঙ্কিং বা ক্রম তৈরি করব। ঠিক আছে, আমরা 10 জন প্লেয়ারকে 5, 4, 3, 2, 1 এইভাবে 2 ভাগে র্যাঙ্ক করব। তো আমরা তাদের কিসের ভিত্তিতে র্যাঙ্ক করছি? আমরা তাদের অ্যাট্রাকটিভনেস বা আকর্ষণের উপর ভিত্তি করে 3টে মাপকাঠিতে বিচার করব। প্রথমটা হলো জিন, দ্বিতীয়টা হলো সম্পদ, আর তৃতীয়টা হলো সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস। জিন ব্যাপারটা খুব সহজ। এর মানে হলো আপনি দেখতে সুন্দর কিনা, আপনি লম্বা কিনা, আপনি স্বাস্থ্যবান কিনা, মানে আপনার আয়ু দীর্ঘ হবে কিনা। সম্পদ মানে হলো আপনার বা আপনার পরিবারের অনেক টাকা পয়সা আছে। আর স্ট্যাটাস মানে হলো আপনার অনেক বন্ধুবান্ধব আছে, আপনার চাকরিটা খুব উচ্চপদস্থ, অথবা আপনি খুব প্রভাবশালী কোনো পরিবার থেকে এসেছেন। তো এই 3টে মাপকাঠি ব্যবহার করে আমরা একজন মানুষের আকর্ষণ বিচার করতে পারি। এরপর আমরা তাদের 5 থেকে 1 পর্যন্ত র্যাঙ্ক করব। 5 মানে সবচেয়ে ভালো আর 1 মানে হলো সবচেয়ে খারাপ। আমরা 10 জনকেই এই হিসেবে মাপব। জীববিজ্ঞান বা বিবর্তনীয় মনোবিজ্ঞানের ভাষায় আমরা সবসময় প্রজননের জন্য সবচেয়ে ভালো জিন খুঁজে বেড়াই, কারণ এটা নিশ্চিত করে যে আমাদের বংশগতি টিকে থাকবে। মনে রাখবেন, পুরুষদের শারীরিক গঠন একরকম আর মহিলাদের সন্তান জন্ম দিতে হয়, তাই তাদের কৌশলও আলাদা হয়। সাধারণত 5 নম্বর ছেলেটা চাইবে 5 জন মহিলার সাথেই সম্পর্ক করতে, এটি তার কৌশল। কিন্তু 5 নম্বর নারী চাইবে সে যেন শুধু 5 নম্বর ছেলেটাকেই পায়। এগুলো আলাদা আলাদা কৌশল। বিবর্তনীয় মনোবিজ্ঞান অনুযায়ী এই 5 জন নারীরই উচিত 5 নম্বর পুরুষের সাথে প্রজনন করা, কিন্তু আমরা জানি এটা সম্ভব না। এটা হবে আত্মঘাতী। কেন? কারণ এতে মানবজাতি টিকে থাকতে পারবে না। এটা বোকামি হবে যদি 5 জন নারী শুধু এই 1 জন বা বড়জোর 2 জনের পেছনে ছোটে, কারণ তাহলে বাকি 3 জন বাদ পড়ে যাবে এবং সমাজ ভেঙে পড়বে। এত শিশু জন্ম দেওয়া সম্ভব হবে না। তাই এই তত্ত্ব সবসময় কার্যকর হতে পারে না। তাহলে দেখা যাক যৌক্তিকভাবে আসলে কি হওয়া উচিত।
এটাকে আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখতে পারি। ধরুন 5 নম্বর ছেলেটি গেম জেতার জন্য 5 জন মহিলার সাথেই ঘুমানোর চেষ্টা করছে। সমস্যা হলো মহিলারা যখন বুঝবে যে তাদের সাথে খেলা হচ্ছে, তখন তারা বুঝবে যে এই লোকটা একটা আস্ত শয়তান। তখন 5 নম্বর নারী ভাববে 4 আর 5-এর মধ্যে তো খুব একটা পার্থক্য নেই, আমি বরং 4 নম্বরকেই বিয়ে করি। তখন 4 নম্বর ছেলেটা বুকড হয়ে গেল। আবার 4 নম্বর নারী দেখবে 5 নম্বর নারী ভালো সিদ্ধান্ত নিয়েছে, সে তখন 3 নম্বরকে বিয়ে করে নেবে। ফলাফল কি হবে? 5 নম্বর ছেলেটি সবার পেছনে ছুটতে গিয়ে শেষ পর্যন্ত সবচেয়ে খারাপ অপশন অর্থাৎ 1 নম্বরের সাথে আটকে যাবে। এটা তার জন্য চরম বোকামি। যদি অন্য ছেলেরাও এই একই চালবাজি করতে চায়, তাদের সাথেও একই ঘটবে। যদি সবাই ব্যক্তিগতভাবে নিজের স্বার্থ হাসিল করতে চায়, তবে দিন শেষে সবাই বিপদে পড়বে। তাই এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো সহযোগিতা করা। সহযোগিতার সেরা উপায় হলো 5 নম্বর ছেলে 5 নম্বর মেয়েকেই বিয়ে করবে, 4 নম্বর 4 নম্বরকে, 3 নম্বর 3 নম্বরকে, 2 নম্বর 2 নম্বরকে এবং 1 নম্বর 1 নম্বরকে। তাহলে পৃথিবীটা নিখুঁত হবে। প্রত্যেকের স্বামী স্ত্রী থাকবে, তারা সন্তান নিতে পারবে এবং পৃথিবী সুন্দরভাবে চলবে। এটাই সব প্লেয়ারের জন্য সেরা কৌশল। গেম থিওরির ভাষায় এটাকে বলা হয় ন্যাশ ইকুইলিব্রিয়াম। ন্যাশ ইকুইলিব্রিয়াম মানে এমন এক অবস্থা যেখানে সব প্লেয়ারই তাদের সর্বোচ্চ ফলাফল পায়। এখন মনে হচ্ছে পৃথিবীটা যুক্তি মেনে চলছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো বাস্তব জীবনে কেউ এটা মানে না। ন্যাশ ইকুইলিব্রিয়াম কেবল একটা থিওরি বা তত্ত্ব। বাস্তবে মানুষ আসলে আত্মঘাতী সিদ্ধান্তই নেয়। আমি আমার একটা ক্লাসের অভিজ্ঞতার কথা বলি। গত বছর আমি যখন পড়াচ্ছিলাম, তখন ছেলে আর মেয়েদের একটা প্রশ্ন করেছিলাম। ধরো তোমাদের বয়স এখন 30 বছর, তোমার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি 10 বছর ধরে ডেটিং মার্কেটে আছো, কিন্তু মনের মতো কাউকে পাওনি। তুমি ভালোবাসার আশা ছেড়ে দিয়েছ। এখন যদি বিয়ে করতে চাও, তবে অন্য কারোর সাথে বিয়েতে রাজি হবার জন্য তোমার ন্যূনতম চাহিদা কি? ছেলেরা খুব সহজ উত্তর দিল। তাদের কথা হলো, মেয়েটি আমাকে পছন্দ করলেই হবে এবং তার সাথে শারীরিক সম্পর্ক করা গেলেই আমি খুশি। ছেলেরা আসলে যে কোনো কিছুতেই রাজি হয়ে যায়, কিন্তু মেয়েদের উত্তর ছিল একদম আলাদা। তারা বলল, আমি যদি তাকে ভালো নাও বাসি বা তার প্রতি আকর্ষণ নাও থাকে, তাহলেও আমার মাসে অন্তত 10 লাখ টাকা লাগবে। চিন্তা করুন। তো এটা আসলে যুক্তিতে মেলে না। থিওরি অনুযায়ী আমাদের ন্যাশ ইকুইলিব্রিয়াম মানা উচিত, কিন্তু বাস্তবে কি হয়? সব মেয়ে ওই একজন সেরা ছেলের পেছনেই ছোটে। বড়জোর 4 নম্বরের সাথে তারা মানিয়ে নিতে চায়, কিন্তু 3, 2 বা 1 নম্বরকে তারা চাই না। চারপাশের দুনিয়ার দিকে তাকালেই এটা বোঝা যায়। ইলন মাস্কের মতো ধনকুবেরদের দিকে তাকান, তার কয়জন স্ত্রী, কয়জন সন্তান? পৃথিবীর অনেক নারী ব্র্যাড পিটের মতো অভিনেতা বা ইলন মাস্কের মতো বিলিয়নেয়ারকে বিয়ে করতে চায়। আর 3, 2 এবং 1 নম্বর ছেলেরা কি করে? তারা নেটফ্লিক্স দেখে, পর্ন দেখে আর ভিডিও গেম খেলে দিন কাটায়। তারা জীবনের আশা ছেড়ে দিয়েছে। আমরা এদের বলি ইনসেল বা অনিচ্ছাকৃত ব্রহ্মচারী, কারণ তারা জীবনের উপর আশা ছেড়ে দিয়েছে এবং জীবনও তাদের উপর আশা ছেড়ে দিয়েছে। তো পুরো প্রতিযোগিতাটাই এখন মূলত 4 আর 5 নম্বর ক্যাটাগরির মধ্যে। আর এটা আসলে একটা আত্মঘাতী বিষয়। এটা মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা কেন এভাবে আত্মঘাতী হচ্ছি? চলুন এটাকে গেম থিওরি দিয়ে বিশ্লেষণ করি। অর্থাৎ এখানকার প্লেয়ার কারা, নিয়মগুলো কি, আর তাদের ইনসেন্টিভ বা পাওয়ার আশাটা কি। প্লেয়াররা যেসব উল্টাপাল্টা কাজ করছে সেটা আমরা জানি, নিয়মগুলো আমাদের জানা, কিন্তু তাদের ইনসেন্টিভ বা উদ্দেশ্যটা নিয়ে আমাদের ভাবতে হবে। তারা কেন এমন আচরণ করছে? উত্তর হলো, তারা আসলে যৌনতা বা বংশবৃদ্ধিতে আগ্রহী নয়। তারা যা চায় তা হলো স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা। এটাই সেই খেলা যা তারা খেলছে। আমি সন্তান নেওয়ার জন্য কাউকে বিয়ে করতে চাই না, বরং আমি এমন কাউকে বিয়ে করতে চাই যার সাথে একটা ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করলে আমি অনেক লাইক পাবো। আমি এমন কাউকে বিয়ে করতে চাই যাকে নিয়ে শপিং মলে হাঁটলে অন্য সব ছেলেরা হিংসে করবে। আমি এমন কাউকে চাই যাকে নিয়ে আমি গর্ব করতে পারি। এটা আসলে স্ট্যাটাসের খেলা, যৌনতা বা বংশবৃদ্ধির নয়। বুঝতে পারছেন? মানুষ এখানে যৌক্তিকভাবে কাজ করছে না, তারা শুধু জীবনে নিজেদের স্ট্যাটাস বাড়াতে চাচ্ছে। আর এ কারণেই সবাই এভাবে আচরণ করছে। একজন নারী হয়তো দেখতে খুব একটা সুন্দরী নন, তবুও তিনি ভাবছেন বাচ্চা নেব কিনা সেটা আমার চয়েস। আর বাচ্চা নেওয়া তো এক বিশাল ঝামেলার কাজ। আমি যদি এই স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করি, তবে ছেলেটাকে অবশ্যই দেখতে খুব হ্যান্ডসাম হতে হবে অথবা তাকে অনেক ধনী হতে হবে, নয়তো আমি কেন বাচ্চা নিতে যাব? মানুষ কেন এমন আচরণ করে তার কারণ এটাই।
আপনি যদি এভাবে চিন্তা করেন তবেই বুঝবেন যে তারা তাদের জায়গায় র্যাশনাল বা যুক্তিসঙ্গত। কিন্তু কেন তারা যুক্তিসঙ্গত সেটা বুঝতে হলে আগে খেলাটা বুঝতে হবে। কিন্তু তখন একটা প্রশ্ন আসে, এটা তো নিশ্চিতভাবেই ভুল, কারণ মানব ইতিহাসে আমরা যদি সবসময় এভাবেই চলতাম তবে আজ আমরা টিকে থাকতাম না। তাহলে আমাদের এই খেলাটা আজ কোথা থেকে এলো? আমরা তো পৃথিবীতে অনেক দিন ধরে আছি, মানুষ এতকাল ধরে এসব বোকামি করে কিভাবে টিকে রইল? উত্তর হল, সময়ের সাথে সাথে সমাজের সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো অনুযায়ী এই খেলার নিয়ম বদলে যায়। এই সুপারস্ট্রাকচারই নির্ধারণ করে খেলার ধরনটা কেমন হবে। সুপারস্ট্রাকচার বলতে এখানে বড় ছবিটা বোঝানো হচ্ছে, যেমন জনসংখ্যা কত, সমাজ কি ধনী না গরিব, সমাজের কোনো শত্রু আছে কিনা। এই ডেমোগ্রাফিক্স, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি আর ধর্ম সব মিশেই ঠিক করে দেয় খেলাটা কেমন হবে। চলুন সুপারস্ট্রাকচারের 3টি উদাহরণ দেখি। প্রথম উদাহরণ, ধরুন এমন এক সমাজ যেখানে জনসংখ্যা খুব কম, হয়তো মাত্র 200 জন, মানে একটা ছোট গ্রাম। তারা গরিব এবং তাদের প্রযুক্তি খুব নিম্নমানের। নিম্নমানের প্রযুক্তি মানে তাদের কাছে পরিষ্কার পানি নেই, হাইজিন বা স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান নেই, তারা জীবাণু কি তা বোঝে না। তাই সন্তান জন্ম দিতে গিয়ে একজন মায়ের মারা যাওয়া খুব সাধারণ ব্যাপার ছিল। আর সেখানে প্রতিযোগিতা খুব কম ছিল, মানে আশেপাশে প্রতিদ্বন্দ্বী কোনো গ্রাম ছিল না। এটা ছিল মানব সমাজের একদম শুরুর দিকের সুপারস্ট্রাকচার। দ্বিতীয় উদাহরণ, এরপর আসে ক্রমবর্ধমান জনসংখ্যার সমাজ। ধরুন 10,000 বা 20,000 মানুষ। তাদের সম্পদ বাড়ছে, প্রযুক্তি কিছুটা উন্নত হয়েছে, যেমন পরিষ্কার পানির ব্যবস্থা আছে। কিন্তু এখানে প্রতিযোগিতা অনেক বেশি, অর্থাৎ তারা আশেপাশে অন্যান্য গ্রাম বা সমাজের সাথে টিকে থাকার লড়াই করছে। এটা হলো দ্বিতীয় ধরনের সুপারস্ট্রাকচার। তৃতীয় উদাহরণ, আর তৃতীয় সুপারস্ট্রাকচার হলো অতিরিক্ত জনসংখ্যা, যেমন আজকের এই পৃথিবী। চীনে এখন 100 কোটির বেশি মানুষ, এটা বিশাল সংখ্যা। এখানে প্রচুর সম্পদ আছে, কিন্তু সেই সাথে আছে বৈষম্য, আর আছে উচ্চ প্রযুক্তি। উচ্চ প্রযুক্তি মানে এখন সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যান না, আর যে শিশুই জন্মায় সে বেঁচে থাকে। এখানে একটা ভারসাম্য আছে, প্রতিযোগিতা থাকলেও কেউ কারো বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে না, পৃথিবীটা মোটামুটি শান্তিপূর্ণ। তো সুপারস্ট্রাকচার অনুযায়ী খেলার নিয়ম বদলে যায়। চলুন আবার সেই খেলায় ফিরে যাই। 10 জন মানুষের সেই ছোট গ্রাম বা নিম্ন জনসংখ্যার সমাজে মানুষ কিন্তু ডেটিং করত না, তারা হয়তো বিয়ে করত, কিন্তু একে অপরের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো। কেন? কারণ একজন নারী হিসেবে আপনার সন্তানের বেঁচে থাকা নিশ্চিত করার একমাত্র উপায় ছিল যদি গ্রামের সব পুরুষ সেই সন্তানকে রক্ষা ও লালন পালন করতে চায়। আর পুরুষরা সেটা তখনই করত যদি তারা বিশ্বাস করত যে বাচ্চাটা তাদেরও হতে পারে। তাই পিতৃত্ব নিয়ে ধোঁয়াশা রাখতে নারী হয়তো তার স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষদের সাথেও ঘনিষ্ঠ হতো। এখানে কোনো ডেটিং ছিল না, শুধু সামাজিক সংহতি বজায় রাখার জন্য অনেক যৌন সম্পর্ক ছিল। আবার দ্বিতীয় সুপারস্ট্রাকচারেও কোনো ডেটিং ছিল না। কেন? কারণ সেই সমাজ অন্য সমাজের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল এবং তাদের টিকে থাকতে হলে প্রচুর জনসংখ্যার প্রয়োজন ছিল। এখানকার সমাধান ছিল অ্যারেঞ্জ ম্যারেজ বা পারিবারিকভাবে বিয়ে। আপনি কাকে বিয়ে করছেন সেটা বড় কথা ছিল না, বড় কথা ছিল অনেক অনেক সন্তান হওয়া। এখানেও কোনো ডেটিং ছিল না, মা বাবা যাকে পছন্দ করত তাকেই বিয়ে করতে হতো, হোক সে কোনো পরিচিত কেউ বা ছোটবেলার বন্ধু। মূল লক্ষ্য ছিল প্রচুর সন্তান জন্ম দেওয়া। এটাই ছিল দ্বিতীয় সুপারস্ট্রাকচার। 3 নম্বর সুপারস্ট্রাকচার বা সামাজিক কাঠামোটি হলো সেটি যেখানে আমরা বর্তমানে বাস করছি। আর এখানেই চলে এক ধরনের ডেটিং গেম। কেন? কারণ এখানে আপনার সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস অর্জন করার সম্ভাবনা খুবই কম। আর আপনার স্ট্যাটাস পরিবর্তন করার একমাত্র উপায় হলো নিজের চেয়ে উচ্চ সামাজিক অবস্থানের কাউকে বিয়ে করা। আর এই কারণেই তৈরি হয় ডেটিং গেম। এই গেমটি মূলত আপনার সামাজিক বা জনতাত্ত্বিক অবস্থানের চেয়েও ভালো কাউকে খুঁজে পাওয়ার একটি সুযোগ। আর এই কারণেই জন্মহার কমছে। একটা সময়ে এই ডেটিং গেমের কারণেই সমাজ ভেঙে পড়বে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, এবার ধরুন আপনি সরকার চালাচ্ছেন। সারা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে ধনী এবং উচ্চশিক্ষিত নারীরা সন্তান নিতে চাচ্ছেন না, বিশেষ করে পূর্ব এশিয়ায়। বর্তমানে চীনে জন্মহার মাত্র 1-এর কাছাকাছি, অথচ জনসংখ্যা ধরে রাখার জন্য এই হার হওয়া উচিত 2.1। অর্থাৎ বর্তমান জনসংখ্যা টিকিয়ে রাখতে চীনের প্রতিটি নারীকে গড়ে অন্তত 2.1টি সন্তানের জন্ম দিতে হবে। কিন্তু এখন চীনের নারীরা গড়ে মাত্র 1টি সন্তান নিচ্ছেন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই প্রবণতা দিন দিন বাড়ছে। 5 বছর আগেও এই হার ছিল 1.7, এখন তা 1-এ নেমে এসেছে। অর্থাৎ পরিস্থিতি খুবই নেতিবাচক। সারা বিশ্বের সরকারগুলো এখন ভাবছে কি করা যায়।
নারীদের কিভাবে সন্তান নিতে উৎসাহিত করা যায়, কিন্তু আমরা যা বুঝতে পেরেছি তা হলো এটি প্রায় অসম্ভব। দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশ বেশি টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, কারণ মানুষ শুধু টাকা চায় না, তারা চায় স্ট্যাটাস। আর স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা হলো একটি জিরো সাম গেম। একজনের বাড়লে অন্যজনের কমে। টাকা অসীম হতে পারে, কিন্তু স্ট্যাটাস বা ক্ষমতা সীমিত। যখন অতিরিক্ত জনসংখ্যা হয় এবং খুব সামান্য কিছু স্ট্যাটাস বা পজিশনের জন্য অনেক মানুষ লড়াই করে, তখন জন্মহার কমে যায় এবং এটি আটকানোর কোনো উপায় নেই। নারীদের যখনই সুযোগ দেওয়া হয়, তারা নিজের চেয়ে ভালো কাউকে বিয়ে করে জীবন উন্নত করতে চায়। সবাই না হলেও বেশিরভাগই তাই করে। ফলে সময়ের সাথে সাথে সমাজ ভেঙে পড়ে। আপনি যদি ইতিহাস দেখেন, তবে দেখবেন কোনো সমাজ ভেঙে পড়ার সবচেয়ে বড় লক্ষণ হল যখন সেই সমাজের ধনী এবং শিক্ষিত নারীরা সন্তান নিতে অস্বীকার করে। রোমান সাম্রাজ্যের পতনের সময় ঠিক এটাই ঘটেছিল। অনেক বড় বড় সাম্রাজ্যের ক্ষেত্রেও এমনটা হয়েছে। আজ আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং চীনেও ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। এটি জানান দিচ্ছে যে আমাদের সমাজ আজ ভেঙে পড়ছে। অন্য কথায়, এই সুপার স্ট্রাকচারগুলো আসলে আমাদের একটি সভ্যতার জীবনচক্র বা লাইফ সাইকেল দেখায়। একটি সভ্যতা জন্ম নেয়, বড় হয় এবং তারপর ধ্বংস হয়ে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখবেন সব সভ্যতায় এই জন্ম, পরিপক্কতা এবং ধ্বংসের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এর থেকে পালানোর কোনো পথ নেই। গেম থিওরির ক্ষমতা এখানেই যে আপনি কেবল একটি দিক পর্যবেক্ষণ করেই পুরোটা বুঝতে পারেন। আমি যদি শুধু এই গেমটা নিয়ে পড়াশোনা করি, কারা খেলছি, এর নিয়ম কি এবং এর পেছনে কি কি প্রলোভন কাজ করছে, তবেই আমি সেই সভ্যতার সামাজিক কাঠামো বা সুপার স্ট্রাকচার বুঝতে পারব। আর এই দুটো বুঝতে পারলেই আমি বুঝতে পারব এই সভ্যতা কোথা থেকে এসেছে এবং কোন দিকে যাচ্ছে। এই ক্লাসে আমি আপনাদের এটাই শেখাতে চাই, কিভাবে একটি পরিস্থিতি বিশ্লেষণ করতে হয়, খেলোয়াড়দের বুঝতে হয় এবং নিয়মগুলো জানতে হয়, যাতে আপনি একটি সমাজের ভবিষ্যৎবাণী করতে পারেন। আপনারা উল্টোভাবেও দেখতে পারেন। সুপার স্ট্রাকচার দেখে বলে দেওয়া যায় সেখানে কি ক্ষণমে গেম খেলা হচ্ছে। এটি একটি উদাহরণ মাত্র, তবে এই সেমিস্টারে আমরা গেম থিওরির এমন আরও অনেক উদাহরণ দেখব। এটুকু কি সবার কাছে পরিষ্কার? সামনে এগিয়ে যাওয়ার আগে কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এবার কিছু মৌলিক তথ্যের দিকে তাকাই। এটি বিশ্বের একটি মানচিত্র। এখানে রঙের বিন্যাসটি লক্ষ্য করুন। লাল রঙের এলাকাগুলোতে জন্মহার 2.1-এর উপরে, অর্থাৎ সেখানে জনসংখ্যা বাড়ছে। আফ্রিকার মাঝখানের মতো যেখানে গাঢ় লাল, সেখানে জন্মহার 6 থেকে 7-এর ওপরে। কেন এমনটা হচ্ছে? কারণ আফ্রিকা এখন এমন এক অবস্থায় আছে যেখানে প্রযুক্তি মধ্যম মানের, অনেক মানুষ মারা যাচ্ছে এবং প্রতিযোগিতা অনেক বেশি। তাই টিকে থাকার জন্য পরিবারগুলোকে অনেক বেশি সন্তানের জন্ম দিতে হচ্ছে। তাদের আসলে কোনো উপায় নেই। কিন্তু আপনি যখন বিশ্বের বাকি অংশের দিকে তাকাবেন, যেমন উত্তর আমেরিকা, ইউরোপ এবং পূর্ব এশিয়া, এগুলো বিশ্বের 3টি ধনী অঞ্চল। আর দেখুন কি হচ্ছে, সেখানে জন্মহার একদম ধসে পড়ছে। কারণ আমরা এখন গেমের শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অতিরিক্ত জনসংখ্যা এবং অতিরিক্ত সম্পদের কারণে বৈষম্য অনেক বেশি। ফলে নারীরা হয় সেরা জীবনসঙ্গী বেছে নিতে বাধ্য হচ্ছেন, অথবা একদমই সন্তান নিচ্ছেন না। এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। উত্তর আমেরিকা এবং ইউরোপ তবু কিছুটা সামলে নিচ্ছে, কারণ তারা অভিবাসী বা ইমিগ্র্যান্ট নিয়ে আসছে। তাদের নিজেদের দেশের মহিলারা সন্তান না নিলেও তারা বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে অভাব পূরণ করছে। কিন্তু পূর্ব এশিয়ার অবস্থা খুবই খারাপ। চীনের হার 1, কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়ার। তাদের জন্মহার 0.6 থেকে 0.8-এর মধ্যে। আগামী 50 বছরের মধ্যে সম্ভবত তাদের অস্তিত্বই থাকবে না। অবস্থা এতটাই খারাপ যে দক্ষিণ কোরিয়ার রেস্টুরেন্টগুলোর বাইরে সাইনবোর্ড ঝোলানো থাকে, কুকুর এবং বাচ্চা প্রবেশ নিষেধ। তারা বাচ্চাদের এখন সমস্যা মনে করে। গরিব দেশগুলোতে টিকে থাকার তাগিদেই নারীরা বেশি সন্তান নিতে বাধ্য হন, কিন্তু ধনী দেশগুলো সম্ভবত আগামী 100 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। এটি একটি টোটাল কোল্যাপস। সরকারগুলো এখন এর সমাধান হিসেবে অভিবাসী নিয়ে আসার চেষ্টা করছে। এটি সমাজে অনেক অস্থিরতা তৈরি করছে, কারণ মানুষ সাধারণত বহিরাগতদের পছন্দ করে না, কিন্তু তাদের হাতে কোনো বিকল্প নেই। কারণ জন্মহার কমার সাথে সাথে সেই সমাজগুলোতে বয়স্ক মানুষের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। আসলে পৃথিবীটা এত সহজ নয়। আগামী 100 বছর পর পৃথিবী কারা শাসন করবে তা যদি জানতে চান, তবে শুধু এইটুকু খুঁজুন, কোন সমাজে ধনী এবং শিক্ষিত মহিলারা স্বেচ্ছায় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যে সমাজে তারা সন্তান নেবে, সেই সমাজই আগামীতে পৃথিবী শাসন করবে। এটা এতটাই সহজ। দুর্ভাগ্যবশত আপনি যদি বিষয়টাকে এভাবে দেখেন, তবে খুব অস্বস্তিকর একটা উত্তর পাবেন। আচ্ছা, এটা হলো মাথাপিছু জিডিপি, ঠিক আছে? মানে মানুষ গড়ে কত টাকা আয় করে।
তো স্বাভাবিকভাবেই আপনি যদি শূন্যের ঘরে থাকেন তবে আপনি খুব গরিব, আর যদি এদিকে সরে আসেন তবে আপনি খুব ধনী। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ধনী সমাজ, তাই না? এটা আমরা সবাই বুঝি। এরপর আসে ফার্টিলিটি রেট বা প্রজনন হার, যা আমাদের জানায় যে গড়ে একজন মহিলার কয়টি সন্তান আছে। এখানে 2.1 হল রিপ্লেসমেন্ট রেট, জনসংখ্যা স্থিতিশীল রাখার হার। যুক্তরাষ্ট্র আসলে এই হারের নিচে আছে, কিন্তু তাদের এটা নিয়ে তেমন মাথা ব্যথা নেই, কারণ তারা বাইরে থেকে অভিবাসী নিয়ে আসতে পারে। চীন সম্ভবত এই আশেপাশে কোথাও আছে, অ্যাঙ্গোলা আবার অনেক উপরে, কিন্তু দেশটা গরিব। এই ম্যাপ আমাদের যা বলছে তা হল আগামী 50 বছরে আধিপত্য বিস্তার করার সবচেয়ে বেশি সম্ভাবনা যে দেশটির, সেটি হল ইসরায়েল। কেন? কারণ এটি একমাত্র ধনী, পশ্চিমা ধাঁচের এবং উচ্চ প্রযুক্তির হাইটেক সমাজ, যেখানে মহিলারা স্বেচ্ছায় 2-এর বেশি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। গেম থিওরি আমাদের এটাই শেখায়। আমি জানি অনেকে বলবেন, আরে ভাই, ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লাখ, মরুভূমির মাঝখানে ওদের দেশ, আর সবাই ওদের ঘৃণা করে। আমি সব জানি, ধন্যবাদ, আমি এটা বুঝি। কিন্তু আপনি যদি বিষয়টাকে কেবল গেম থিওরির দৃষ্টিকোণ থেকে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করেন, তবে আপনি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হবেন যে বর্তমানে ইসরায়েল অন্যদের তুলনায় অনেক বড় সুবিধাজনক অবস্থানে আছে। এখন হতে পারে যে বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে অন্য সমাজগুলো তাদের প্রজনন হার বদলে ফেলবে, কিন্তু বর্তমান অবস্থা বিবেচনা করলে ইসরায়েলের উন্নতির গ্রাফ অনেক উঁচুতে। এখন প্রশ্ন হল, ইসরায়েল কেন বাকি সবার থেকে আলাদা? উত্তরটা হল, পুরো বিশ্ব তাদের ঘৃণা করে। তারা মনে করে তারা অন্যদের থেকে আলাদা, এবং টিকে থাকার জন্য তাদের একতাবদ্ধ হতে হবে। ইসরায়েলের সন্তান সংখ্যা হল সামাজিক মর্যাদার বিষয়। আপনি যদি একজন নারী হন এবং আপনার অনেক সন্তান থাকে, তবে তার মানে আপনি ইসরায়েলকে ভালোবাসেন। তার মানে আপনি অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে নিজের ভূমিকা রাখছেন। আপনি একজন দেশপ্রেমিক। এর সাথে ধর্মেরও সম্পর্ক আছে। পশ্চিমা বিশ্ব কি করেছে? তারা কেবল এমন এক সমাজ ব্যবস্থা তৈরি করেনি যেখানে মহিলারা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, বরং পশ্চিমা বিশ্ব ধর্মকে ত্যাগ করে বস্তুবাদকে আঁকড়ে ধরেছে। আমাদের এই পশ্চিমা দুনিয়ায় কিসের মূল্য বেশি? দেশপ্রেম, পরিবারের প্রতি ভালোবাসা বা ধর্মীয় দায়িত্বের কোনো দাম নেই। দাম হলো আপনার কতজন ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, কতজন ইউটিউব সাবস্ক্রাইবার আছে, কিংবা কত টাকা আছে। এগুলোই এখন মুখ্য। বর্তমান পরিস্থিতির নিরিখে পশ্চিমা বিশ্ব এবং চীনের জন্য আগামী 50 বছর টিকে থাকা খুব কঠিন। আমি জানি আপনারা বলবেন, চীনের তো 100 কোটি মানুষ, আমরা বছরে মাত্র 1 কোটি বাচ্চা জন্ম দিলেও তো অনেক দিন টিকে থাকব। কিন্তু এই হারে চললে 2100 সাল নাগাদ চীনের জনসংখ্যা কমে 60 কোটিতে নেমে আসবে। তবুও সেটা অনেক মানুষ, কিন্তু আসল সমস্যাটা এখানে। এই দেখুন দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া হলো সবচেয়ে খারাপ উদাহরণ। বর্তমান ধারা অনুযায়ী যদি তাদের কোনো বড় বিপদ নাও ঘটে, তবুও 2100 সাল নাগাদ তাদের অবস্থা হবে এই গ্রাফের মতো, যেখানে বিশাল বড় একটা অংশ হবে 65 বছরের বেশি বয়সী মানুষ, আর কোনো শিশু থাকবে না। এটা একটা জম্বি সমাজ হয়ে যাবে, যেখানে কেউ কাজ করবে না, সবারই শুধু পার্কে হাঁটাহাঁটি করবে। কেউ কাজ করবে না বলে অর্থনীতি ধসে পড়বে। এখন আমরা যেখানে আছি সেই ট্রেন্ডটা দেখুন। এখন কর্মক্ষম জনসংখ্যা বেশি, যা অর্থনীতির জন্য ভালো, কিন্তু 2040 সালে পৌঁছাতে পৌঁছাতে দেখবেন এক বিশাল নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি হয়েছে এবং জনসংখ্যা হু হু করে কমছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা এখন 2020-তে আছি, তাই এখনও অতটা খারাপ না, কিন্তু 2040 সালে পৌঁছালে দেখবেন কোনো বাচ্চা নেই, শুধু অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষ। আর 2060 সালে পৌঁছালে তো অবস্থা ভয়াবহ, আপনার কর্মক্ষম জনসংখ্যা অর্ধেকে নেমে আসবে। তো যদি সব ঠিক এভাবেই চলতে থাকে, তবে দক্ষিণ কোরিয়া হয়তো 2150 সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আর ইতিহাস আমাদের যা শেখায় তা হলো, সমাজ কখনো স্বাভাবিকভাবে মরে না। দক্ষিণ কোরিয়া হয়তো যুদ্ধ বা অর্থনৈতিক সংকটের মুখে পড়বে, ফলে এই পতনের গতি আরও বাড়বে। উত্তর কোরিয়া যদি 2080 পার করতে পারে, তবে আমি অবাক হব। এমনকি 2040 সালের মধ্যেই দক্ষিণ কোরিয়া একটি রাষ্ট্র হিসেবে ধসে পড়তে পারে, কারণ দেশ চালাতে যেমন মানুষ লাগে, যুদ্ধ করতেও মানুষ লাগে। উত্তর কোরিয়া যদি কখনো আক্রমণ করে, তবে দেখা যাবে দক্ষিণ কোরিয়ার লড়ার মতো যুবকই নেই। দক্ষিণ কোরিয়া এখন যুদ্ধ করার অবস্থায় নেই, তাদের ভবিষ্যৎ একদম অন্ধকার, আর তারা এ নিয়ে কিছু করতেও পারছে না, কারণ দক্ষিণ কোরিয়া চরম বস্তুবাদী এক সমাজ। সেখানে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হল প্রচুর টাকা আয় করা। আপনি যদি সেখানে মধ্যবিত্ত হন, তবে আপনার জন্য 3টি বাচ্চা নেওয়া বোকামি,
বরং একটি বাচ্চা নিয়ে তার পেছনে সব সম্পদ ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ, যাতে সে ভর্তি পরীক্ষায় টিকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে স্যামসাংয়ে চাকরি পায়। পুরো দক্ষিণ কোরিয়ায় তো ওই একটাই কোম্পানি, স্যামসাং, তাই সেখানকার অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা, আজ এ পর্যন্তই। যা শিখলাম তা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, দেখুন, ম্যাপ অনুযায়ী সৌদি আরব একটি অত্যন্ত ধনী সমাজ এবং সেখানে পরিবারগুলোতে গড়ে 4টি করে সন্তান থাকে। সৌদি আরব আসলে একটা ব্যতিক্রম, আউটলায়ার, এবং এর কারণ হলো তাদের তেলের টাকা। তারা সারা বিশ্বে তেল বিক্রি করে এবং সেই টাকা দিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছে। সেখানে আপনার যত খুশি সন্তান নিতে উৎসাহ দেওয়া হয়, কারণ সরকার সব খরচ বহন করে, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং চাকরির গ্যারান্টি। এটা অনেকটা সমাজতন্ত্রের মতো। আবার এটি একটি মুসলিম দেশ, তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বেশি সন্তান নেওয়াকে দায়িত্ব মনে করা হয়। কিন্তু সৌদি আরবের সমস্যা হলো হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ। এটি এখনও এমন আধুনিক সমাজ হয়ে ওঠেনি যেখানে মানুষ উচ্চশিক্ষিত হয়ে অর্থনীতিতে বড় অবদান রাখছে। সৌদি আরব কেবল তেল থেকে টাকা পায়, ব্যাস। তারা পর্যটন বা মানব সম্পদ উন্নয়নের চেষ্টা করছে, কিন্তু তা সেভাবে কাজে দিচ্ছে না। তাই আপনি ঠিকই বলেছেন যে ওপর দেখে মনে হচ্ছে সৌদি আরব ভালো করছে, কিন্তু আসলে তা নয়। আবার অনেকে ইসরায়েল নিয়েও তর্ক করতে পারেন যে ইসরায়েল তো সব টাকা পায় যুক্তরাষ্ট্র থেকে এবং আমেরিকান সেনাবাহিনী তাদের টিকিয়ে রেখেছে। এটা একদিক থেকে সত্য, কিন্তু আপনি যদি ইসরায়েলে যান তবে দেখবেন সেটা একটা প্রাণবন্ত এবং উন্মুক্ত সমাজ। সেখানে আপনি প্রশ্ন করতে পারেন, সরকারের সমালোচনা করতে পারেন এবং আপনার সামনে উপরে ওঠার অনেক সুযোগ আছে। ইসরায়েলে গণতন্ত্র আছে, উদ্ভাবন আছে, প্রযুক্তি আছে, যা সৌদি আরবে নেই। একটি শক্তিশালী রাষ্ট্র হতে হলে আপনার উদ্ভাবন ক্ষমতা, খোলা মন এবং প্রযুক্তির প্রয়োজন। তারা অত্যন্ত উচ্চশিক্ষিতও বটে, বুঝতে পারছেন? তাই সৌদি আরব এখানে একটি ব্যতিক্রমী উদাহরণ মাত্র। কিন্তু সমস্যা হলো, যদি কখনো সৌদি আরবের তেল ফুরিয়ে যায় বা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধে, তবে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তবে আপনি যুক্তি দিতে পারেন যে সৌদি আরবের অনেক টাকা আছে এবং হয়তো তারা টিকে যাবে। আসলে গেম থিওরি আমাদের সব উত্তর দিয়ে যায় না, এটা আমাদের প্রশ্ন করতে এবং গবেষণা করতে শেখায়। বোঝাতে পেরেছি? হ্যাঁ।